আসসালামু আলাইকুম। আহমেদ ক্লাসমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ টপিক এন্ট্রপি নিয়ে। এই ভিডিওতে আমি এন্ট্রপি কি, এন্ট্রপি পরিবর্তন এবং প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন কীরকম হয় এটা নিয়ে খুব ভালো করে আলোচনা করব। আপনারা যদি খুব ভালো করে ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ এন্ট্রপিতে এবং এন্ট্রপি রিলেটেড যত কনসেপ্ট আছে সবগুলো একদম পারফেক্টলি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে আসি এন্ট্রপি জিনিসটা কি। এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ, অর্থাৎ একটা বস্তু কতটা বিশৃঙ্খল তার পরিমাপটা হচ্ছে এন্ট্রপির পরিমাপ। মনে করি যদি আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করি যে আরেকটা সংজ্ঞা এন্ট্রপির দেয়া যায়, সেটা হচ্ছে শক্তি রূপান্তরের অক্ষমতাকে এন্ট্রপি বলে। তার মানে আমার শক্তি আছে কিন্তু এটা রূপান্তর করা যাচ্ছে না ঠিক মতো, যত বেশি ওই অক্ষমতাটা প্রকাশ পাবে তার এন্ট্রপিটা ততই বৃদ্ধি পাবে। তাহলে আমরা মাথার মধ্যে রাখবো এন্ট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ। একটা বস্তু যখন শৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থার দিকে ধাবিত হবে ততই তার এন্ট্রপিটা বৃদ্ধি পাবে, আর যতই সে বিশৃঙ্খল অবস্থার দিকে ধাবিত হবে ততই শক্তি রূপান্তরে যে সক্ষমতা হ্রাস পাবে, অক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে এখন একটা উদাহরণ দিয়ে এই জিনিসটা আমি ভালো করে বুঝিয়ে দিই, তাহলে জিনিসটা আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। মনে করি আমি একটি ক্লাসে ক্লাস করাচ্ছি, ওইখানে অনেকগুলো স্টুডেন্ট আছে। স্টুডেন্টরা যত বেশি শৃঙ্খল অবস্থায় থাকবে, অর্থাৎ অর্ডার অবস্থায় থাকবে, মানে কথাবার্তা কম বলবে, সুশৃঙ্খল অবস্থায় থাকবে, তত ভালো করে ক্লাসটা করানো যাবে। ওই যে ক্লাসটা করাচ্ছি এটাই হচ্ছে একটা কাজ, মানে শক্তির রূপান্তর। তো শক্তির রূপান্তরটা ভালোভাবে হচ্ছে কখন? যখন বাচ্চারা শৃঙ্খল অবস্থায় আছে। তার মানে যত বেশি শৃঙ্খল অবস্থায় থাকবে তত বেশি সুন্দরভাবে ক্লাসটা নেওয়া যাবে, তার মানে তত বেশি কাজ করা যাবে, শক্তির রূপান্তরটা ভালোভাবে হবে। কিন্তু বাচ্চারা যদি দুষ্টুমি করে, অর্থাৎ শৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থার দিকে ধাবিত হয়, তখন আমি ক্লাসে ভালো করে ক্লাসটা করাতে পারবো না। তার মানে আমার শক্তি রূপান্তরটা এই জায়গায় কি হয়ে যাচ্ছে? বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে। তার মানে বলা যায় একটা বস্তু যখন শৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থার দিকে ধাবিত হয় তার এন্ট্রপিটা বৃদ্ধি পায়, আর এন্ট্রপিটা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে শক্তি রূপান্তরের অক্ষমতা বৃদ্ধি পাওয়া। তো এখন একটা কথা বলে নেই, আমরা জানি কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলা কাছাকাছি থাকে, ওই কণাগুলোর মধ্যে আন্তঃকণা দূরত্ব কি হয়? কম হয়। আন্তঃকণা দূরত্ব কম থাকার কারণে কণাগুলো একটা অর্ডার মেনটেন করে থাকে, শৃঙ্খল অবস্থায় থাকে। কিভাবে? আপনি যদি দেখেন কঠিন পদার্থের মধ্যে যে কণাগুলো আছে এগুলো কিন্তু একদম কাছাকাছি অবস্থায় থাকে এবং এদের মধ্যে গতিশক্তি কি হয়? অনেক কম হয়। কেন গতিশক্তি কম হয়? কারণ কণাগুলোর আন্তঃকণা দূরত্ব অনেক কম, আন্তঃকণা আকর্ষণ অনেক বেশি। একটা কণা আরেকটা কণাকে জোরালোভাবে আকর্ষণ করে ধরে। তার মানে এখানে শৃঙ্খল অবস্থায় বেশি আছে, তার মানে বলা যায় এটা অর্ডার মেনটেন করে আছে। এই অবস্থায় তার এন্ট্রপিটা সব থেকে কম হবে। যত বেশি শৃঙ্খল থাকবে তত কম এন্ট্রপি হবে। আর এন্ট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ। যত বেশি শৃঙ্খল অবস্থা ব্রেকডাউন হবে, অর্ডার থেকে ডিসঅর্ডারের দিকে ধাবিত হবে, ততই তার এন্ট্রপিটা বৃদ্ধি পাবে। তাহলে কঠিন থেকে যখন তরল হয় আমরা জানি কণাগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যায়। তো কণাগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যাওয়া মানে কি? এর মানে হচ্ছে কণাগুলা এলোমেলোভাবে বিক্ষিপ্ত হয়ে যাওয়া এবং তাদের মধ্যে গতিশক্তিটা বেড়ে যাওয়া। তো কঠিন থেকে তরল কখন হয়? আমরা জানি তাপ দিলে তাপমাত্রা বাড়ে, আর তাপমাত্রা বাড়ার সাথে সাথে কণাগুলোর গতিশক্তি বাড়ে। তো গতিশক্তি বাড়লে অর্ডার থেকে ডিসঅর্ডারের দিকে ধাবিত হয়, অর্থাৎ পদার্থটা কঠিন থেকে কি হয়ে যায়? তরল হয়ে যায়। তাহলে তাপ দিলে অর্ডার থেকে ডিসঅর্ডার হচ্ছে, কঠিন থেকে তরল হচ্ছে। তার মানে তাপ দিলে তাপমাত্রা বাড়ে, এর ফলে তার এন্ট্রপিটা বৃদ্ধি পায়। তো এটা হচ্ছে কঠিন, এটা হচ্ছে গিয়ে তরল। এখন আমি তরল অবস্থা থেকে যদি আরো বেশি তাপ দেই সেটা গ্যাসীয় অবস্থায় চলে যাবে। তো গ্যাসীয় অবস্থায় গেলে তার গতিশক্তি আরো বেড়ে যাবে, আর গতিশক্তি আরো বেড়ে যাওয়া মানে হচ্ছে গিয়ে তার যে অর্ডারটা ছিল সেটা আরো ডিসঅর্ডারের দিকে ধাবিত হওয়া। তার মানে তার এন্ট্রপিটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, যখন সে কঠিন অবস্থায় থাকবে তখন কণাগুলা কাছাকাছি থাকে, গতিশক্তি কম হয়। তার মানে সে তত বেশি সুশৃঙ্খল অবস্থায় থাকে, তার এন্ট্রপি কম থাকে। তাপ দিলে তাপমাত্রা বাড়ে, সে কঠিন থেকে তরল হয়ে যায়, কণাগুলো ছুটোছুটি বেড়ে যাওয়ার কারণে গতিশক্তি বেড়ে যায়, তখন অর্ডার থেকে ডিসঅর্ডারের দিকে ধাবিত হয়। যত বেশি বিশৃঙ্খল হবে এন্ট্রপি তত বাড়বে। তরল অবস্থা থেকে আরো তাপ প্রয়োগ করলে তাপমাত্রা আরো বাড়বে,
তো আরও তাপমাত্রা বাড়ালে কণাগুলোর গতিশক্তি আরও বেড়ে যাবে, সেটা আরও বেশি ডিসঅর্ডার বা আরও বেশি বিশৃঙ্খলার অবস্থার দিকে ধাবিত হবে, অর্থাৎ এন্ট্রপিটা আরও বেশি বৃদ্ধি পাবে। তাহলে আমি বলতে পারি যে সব থেকে বেশি এন্ট্রপি হচ্ছে কোন অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। এবং সবথেকে কম কোনটা? কঠিন অবস্থায়। তাহলে এটা হচ্ছে এন্ট্রপির কম। কঠিন অবস্থায় কণাগুলা কাছাকাছি থাকে, গতিশক্তি কম, এন্ট্রপিটা কম, শৃঙ্খল অবস্থা। কঠিন থেকে তরল হয় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে, তখন গতিশক্তি বাড়ে, এন্ট্রপিটা বৃদ্ধি পায়, কারণ সে শৃঙ্খল থেকে বিশৃঙ্খলার অবস্থার দিকে ধাবিত হয়। গ্যাসীয় অবস্থায় তাপমাত্রা বেশি প্রয়োগ করা হয়, এর ফলে কণাগুলোর গতিশক্তি আরও বেশি বেড়ে যায়, এর ফলে সে আরও বেশি ডিসঅর্ডার হয়ে যায়, এন্ট্রপি আরও বেশি বৃদ্ধি পায়। এই জন্য বলা হয় বিশৃঙ্খলার পরিমাপটা হচ্ছে এন্ট্রপি। আর আমরা জানি পৃথিবীর তাপমাত্রা ডে বাই ডে বেড়ে চলতেছে, আর তাপমাত্রা যত বেশি বাড়ে কণাগুলার ক্ষেত্রে ততই তারা অর্ডার থেকে ডিসঅর্ডারের দিকে ধাবিত হয়, তাদের এন্ট্রপির মানটা ডে বাই ডে কি হচ্ছে? বেড়ে চলতেছে। এখন আমি আরেকটা জিনিস মাথার মধ্যে রেখে দিব, একটা ডেফিনেশন, এটা আগে বুঝিয়ে দেই। এন্ট্রপি কি সেটা বুঝলাম, এখন এন্ট্রপির রাশিটা কিভাবে নিয়ে আসা যায় বা এন্ট্রপির মানটা কি আমরা নির্ণয় করতে পারি নাকি এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করতে পারি সেটা একটু জেনে নেই। আমি একটা ঘটনা বলি বা একটা উদাহরণ দিয়ে জিনিসটা বুঝিয়ে দিতে চাই। আমি যদি আপনাকে বলি সমুদ্রেতে কতটুকু পানি আছে, মানে কোনো একটি সাগরে কতটুকু পানি আছে সেটা কিন্তু বলা যাবে না, কিন্তু আপনি যদি এক বালতি পানি যদি সাগর থেকে নিয়ে আসেন এটা বলতে পারেন। এক বালতি পানিতে যদি 40 লিটার পানি ধরে আপনি এক বালতি পানি নিয়ে আসায় সাগরের পানি পরিবর্তন হয়েছে, কত লিটার কমে গেছে? 40 লিটার। এখন মনে করেন আপনি সাগরের পানির মধ্যে আরও 2 বালতি পানি ঢাললেন, প্রত্যেক বালতিতে আছে 40 লিটার, তাহলে 2 বালতি পানি ঢেলে দেয় সমুদ্রের পানি বেড়ে গেছে, মানে পরিবর্তনটা কতটুকু হয়েছে সেটা হচ্ছে গিয়ে 80 লিটার। কারণ ওই যে এক বালতি হচ্ছে 40, 40 দ্বিগুণে কত? 80। তাহলে এই যে এক বালতি নিলাম দিলাম, এতে তো সাগরের পানি কোনো পরিবর্তন হবে না, মানে তেমনটা পরিবর্তন হবে না, বাট বোঝা যাচ্ছে তার পরিবর্তনটা কতটুকু সেটা কিন্তু আমরা মাপতে পারতেছি। কিন্তু ভাই সাগরের মধ্যে মোট কতটুকু পানি আছে সেটা কিন্তু পরিমাপযোগ্য না। ঠিক তেমনি একটি সিস্টেমে মোট এন্ট্রপি কতটুকু সেটা আপনি কখনোই নির্ণয় করতে পারবেন না, বাট একটা সিস্টেম যখন অবস্থার পরিবর্তন করে কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয়, অথবা রিভার্স করলে বায়বীয় থেকে তরল, তরল থেকে কঠিন, এই যে অবস্থার পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন কতটুকু সেটা পরিমাপযোগ্য হবে, কিন্তু মোট এন্ট্রপি কখনোই পরিমাপ করা যায় না। মাইন্ড ইট। এখন আসেন আমরা এন্ট্রপির পরিবর্তন কতটুকু সেটা নির্ণয় করার জন্য একটা রাশি শিখব, সেটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপিকে এস দিয়ে প্রকাশ করা হয়, পরিবর্তনকে ডেল্টা এস অথবা ডিএস দিয়ে প্রকাশ করা যায়। তো ডেল্টা এস সমান কি হবে? ডি কিউ ভাগ টি, অথবা আমি এটাকে ডিএস দিয়ে প্রকাশ করতে পারি, আর এখানে কি দিতে পারি? ডি কিউ ভাগ টি। অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন সমান হচ্ছে ওই সিস্টেমে তাপশক্তির পরিবর্তন ডিভাইডেড বাই কেলভিন তাপমাত্রা। তো এই টিটা হচ্ছে কেলভিন তাপমাত্রা, আর এই ডিকিউটা হচ্ছে, সেটাকে যদি আমি কঠিন থেকে তরল করি তাহলে যেটুকু পরিমাণ তাপ দিব, অথবা তরল থেকে বাষ্প করি যেটুকু পরিমাণ তাপ দিব, অথবা রিভার্স যদি করি তো বাষ্প থেকে তরল অথবা তরল থেকে কঠিন যেটুকু পরিমাণ তাপ আমি শোষণ করব, ওই গৃহীত বা বর্জিত তাপ বা তাপের পরিবর্তনটা কি আমরা ডেল্টা কিউ অথবা ডি কিউ দিয়ে প্রকাশ করতেছি, আর ওই টিটা হচ্ছে তোমার কেলভিন তাপমাত্রা। তাহলে এটা মাথার মধ্যে রেখে দিবেন যে এন্ট্রপির পরিমাণ নির্ণয় করা যায় না ভাই, কি নির্ণয় করা যায়? এন্ট্রপির পরিবর্তন। সমুদ্রের পানি কখনো পরিমাপ করা যাবে না, কিন্তু সমুদ্র থেকে কিছু পানি সরিয়ে নিলে বা সমুদ্রের পানির মধ্যে কিছু পানি ঢেলে দিলে আপনি কতটুকু পানির পরিবর্তন করছেন সেটা কিন্তু মাপতে পারবেন। ওইরকম এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। এখন আসি এন্ট্রপির পরিবর্তনের একক যদি বিচার করি, এককটা কি আসবে? আপনারা জানেন ডিকিউ মানে হচ্ছে প্রয়োজনীয় তাপ, সেটা গৃহীত তাপ হোক বর্জ্য তাপ হোক, এই তাপের একক হচ্ছে জুল, আর তাপমাত্রা এস একক হচ্ছে কেলভিন, তাহলে এটার একক কি হবে? জুল পার কেলভিন। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন যে এন্ট্রপির পরিবর্তনের একক হচ্ছে জুল পার কেলভিন। এখন আমরা বুঝে গেলাম এন্ট্রপি জিনিসটা কি। এখন এন্ট্রপির আরেকটা সংজ্ঞা বইগুলোতে দেয়া থাকে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের যেই জিনিসটা, যেই রাশিটা স্থির থাকে সেটাই হচ্ছে গিয়ে এন্ট্রপি। কিভাবে আমি বুঝিয়ে দিই। মনে করেন আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমে বাহির থেকে তাপ আসে না,
এবং সিস্টেম থেকে তাপ বাহিরে যায় না, মানে তাপের কোনো আদান প্রদান না হয়, তাপের যে পরিবর্তন ডিকিউ এর মান কি 0। আর আমরা বলতে পারি যে এন্ট্রপি ডিএস সমান কি ডিকিউ ভাগ টি। এখন আপনি বলেন যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ এর মান 0, আমি উপরে যদি 0 বসাই 0 ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু কত আসবে 0। তাহলে দেখেন এন্ট্রপির পরিবর্তন 0, মানে এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে না, হ্রাস পাচ্ছে না। তাহলে আমরা বলতেই পারি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপগতীয় যেই রাশিটা স্থির থাকতেছে সেটাই হচ্ছে গিয়ে এন্ট্রপি, কারণ এন্ট্রপির পরিবর্তন 0 রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেই রাশিটা স্থির থাকে সেটাই হচ্ছে গিয়ে এন্ট্রপি, বা এন্ট্রপির পরিবর্তন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি 0। দুইভাবেই কথাটা বলা যায়। আশা রাখি আপনারা জিনিসটা বুঝে গেছেন। তাহলে আমরা বলতে পারি এন্ট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ, আর যতই একটা বস্তু বিশৃঙ্খলার অবস্থার দিকে ধাবিত হবে শক্তি রূপান্তরের অক্ষমতা ডে বাই ডে বৃদ্ধি পাবে। এবং জানেন কি না, পৃথিবীর তাপমাত্রা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, এন্ট্রপিটাও বৃদ্ধি পাচ্ছে, এর ফলে শক্তি রূপান্তরের অক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এখন এন্ট্রপি যখন সর্বোচ্চে পৌঁছাবে তখন আমাদের কাছে শক্তি থাকলেও আমরা এখান থেকে কাজ পাবো না। তার মানে তখন কি হয়ে যাবে, তখন ওই যে এন্ট্রপি সর্বোচ্চে পৌঁছানোর কারণে শক্তি রূপান্তর অক্ষম হয়ে যাবে, বিশৃঙ্খলা সর্বোচ্চ ধাপে পৌঁছাবে এবং কাজ করাটা একদম হবে না, মানে শক্তি রূপান্তর হবে না। তো এটাকে যোগ্যতে তাপীয় মৃত্যু বলা হয়। তো আপনারা এটা বই থেকে পড়ে নিলেই হয়ে যাবে। আশা রাখি এটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম হয় নাই। এখন আসেন, এন্ট্রপির পরিবর্তন দুই ধরনের হয়, অবস্থার পরিবর্তনের জন্য আর হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের জন্য। আমরা জানি পানির ক্ষেত্রে, তো পানি মনে করেন আপনি -40°C তাপমাত্রার পানি নিলেন, আমরা জানি মানে -40°C তাপমাত্রা পানি মানে হচ্ছে বরফ। তো -40°C তাপমাত্রা বরফকে নিলে তাপ দিলে তার তাপমাত্রা বাড়বে। তো বাড়তে বাড়তে যখন 0°C আসবে বরফ তার মেল্টিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্কে চলে আসলো। তো গলনাঙ্কে আসার পর আমি যদি তাপ দিই তার তাপমাত্রা বাড়বে না। কেন? কারণ ওইখানে যে তাপটা দেওয়া হবে এটা হচ্ছে সুপ্ত তাপ। সুপ্ত তাপ তার অবস্থার পরিবর্তন করবে, অর্থাৎ তাকে 0°C তাপমাত্রার বরফ থেকে গলিয়ে 0°C তাপমাত্রা তরলে পরিণত করবে। তরল হয়ে যাওয়ার পর আবার তাপ দিলে তাপমাত্রা বাড়তে থাকবে। ঠিক আছে, তো বাড়তে বাড়তে যখন 100-এ পৌঁছাবে, 100 হচ্ছে তার বয়েলিং পয়েন্ট অর্থাৎ স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্কে আসার পর আবার তাপ দিলে তাপমাত্রা বাড়বে না, তখন সে ফুটতে শুরু করবে। অর্থাৎ তাপ দেওয়ার ফলে ওই তাপটা তাকে তরল থেকে অর্থাৎ 100°C তাপমাত্রা তরল থেকে ধীরে ধীরে 100°C তাপমাত্রা বাষ্পে পরিণত করবে। যখন সম্পূর্ণরূপে বাষ্প হয়ে যাবে আবার তাপ দিলে তাপমাত্রা বাড়বে। তাহলে এখন দেখেন এই যে মেল্টিং এবং বয়েলিং পয়েন্ট এই দুইটা জায়গায় কিন্তু অবস্থার পরিবর্তন হয়, আবার ওই দুইটা জায়গা ছাড়া বাকি জায়গায় কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়। তাহলে তাপমাত্রার পরিবর্তনের জন্য এন্ট্রপির পরিবর্তন কিভাবে এবং অবস্থার পরিবর্তনের জন্য কিভাবে বের করতে হয় সেই দুইটা জিনিস নিয়ে আমি আলোচনা করব। তো অবস্থার পরিবর্তনের জন্য দুইটা জায়গা, একটা হচ্ছে গিয়ে আপনার কঠিন থেকে তরল, তো কঠিন সলিড থেকে লিকুইড। তো ওই অবস্থায় এন্ট্রপির পরিবর্তন বের করার সূত্র হচ্ছে dS = dQ ভাগ T। এই ডিকিউটা হচ্ছে আপনি যেটুক পরিমাণ তাপ দিচ্ছেন, মনে করেন কঠিন থেকে তরলে পরিণত করতে। এবং আমরা জানি বরফের ক্ষেত্রে যখন আমরা কঠিন থেকে তরলে পরিণত করব তখন যেই তাপটা দেওয়া হয় এটা হচ্ছে সুপ্ত তাপ, এবং ওই সুপ্ত তাপের পরিমাণটা কতটুকু সেটা ডিকিউ সমান হচ্ছে mLF। এলএফ হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, যার মানটা আমাদের সবার মুখস্থ। আমি আগের ভিডিওতে এটা নিয়ে খুব বেশি আলোচনা করছি। তার মান হচ্ছে 336,000 জুল পার কেজি। এটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এখন আপনি যদি উল্টাটা করেন, এখন 0°C তাপমাত্রা তরলকে যদি আপনি 0°C তাপমাত্রা বরফে পরিণত করতে চান, তখন এই ডিএসটা কি হয়ে যাবে, এন্ট্রপির পরিবর্তনটা তখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তার মানে ডিকিউ পরিমাণ তাপ কি করতে হবে, শোষণ করতে হবে। এই জিনিসটা আমরা মাথার মধ্যে রাখবো। তাহলে যখন বরফ থেকে তরল করব তখন যদি আমার এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক হয়, রিভার্স করার ক্ষেত্রে যখন আমি তরল থেকে বরফ করব তখন সেটা কি হবে, মাইনাস হবে। আরেকটা জিনিস, আপনি মনে করেন 100°C তাপমাত্রা তরল থেকে এখন 100°C তাপমাত্রা বাষ্পে পরিণত করতে চাচ্ছেন, তখন এন্ট্রপির পরিবর্তন কত হবে, dS = dQ ভাগ T। টি তো কেলভিন তাপমাত্রা, এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়। তবে এখানে তরল থেকে কি হচ্ছে, বাষ্প হচ্ছে অর্থাৎ গ্যাস হচ্ছে। তো ওই জায়গায় ডিকিউ এর জায়গায় কি হবে, mLV। এলভি হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, যার মান কত, 226,800 জুল পার কেজি। তাহলে আমরা বলতে পারি যখন আমরা
কঠিন থেকে তরলে পরিণত করব তখন মানে এন্ট্রপির পরিবর্তন হবে ds সমান mlf ভাগ t। আর যখন তরল থেকে বাষ্প করব তখন ds সমান কি হবে mlv ভাগ t। mlf এবং lv এর মানটা আমাদের জানা, এগুলো আমি আগের ভিডিওতে খুব ভালো করে আলোচনা করছি, আপনারা দেখে নেবেন। এখন তাপমাত্রা পরিবর্তনের জন্য এন্ট্রপির পরিবর্তন ds সমান dq ভাগ t ইকুয়ালস টু কি লিখলাম ms ln t2 ভাগ t1। এই জিনিসটা আমি খুব ভালো করে বুঝিয়ে দিতে চাই। দেখেন যখন তাপমাত্রার পরিবর্তন হবে, তাপমাত্রার পরিবর্তন হবে তখন আমি কি বলছি, তাপমাত্রার পরিবর্তন বলছি ds ইকুয়ালস টু dq ভাগ t। আচ্ছা, এবং আমরা এটা জানি কিনা, আমরা 9 10 কিন্তু এটা পড়ছি, আমি আমার আগের ভিডিওতে বুঝিয়ে দিছি, যখন তাপমাত্রার পরিবর্তন হবে তখন প্রয়োজনীয় তাপ অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ dq ইকুয়ালস টু কি হয় ms del t বা dt। m দিয়ে বোঝায় ওই পদার্থের ভর, s দিয়ে বোঝাচ্ছে তার আপেক্ষিক তাপ। যদি পানি হয় বরফ অবস্থায় আপেক্ষিক তাপ কত হবে 2100, এবং পানি অর্থাৎ লিকুইড অবস্থায় কত হবে 4200 জুল পার কেজি পার কেলভিন। এবং ডেলটি হচ্ছে ওই কতটুকু তাপমাত্রার পরিবর্তন হলো তার পার্থক্যটা, তাপমাত্রার পরিবর্তনটা আর কি, মানে কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পেল বোধহয় হ্রাস পেল। এখন আপনারা চিন্তা করে দেখেন, আমি যদি এখন এইটা বসাই ds সমান আমি কি লিখব, ds সমান কি লিখব, ds সমান লেখার আগে আমি আচ্ছা ds সমান কি dq সমান কি লিখব, dq সমান লিখব হচ্ছে ms dt ভাগ কি t। এখন আমি আপনারে বলি, এখানে যেহেতু তাপমাত্রার পরিবর্তন, আমি আদি তাপমাত্রাকে ধরলাম কি, আদি তাপমাত্রাকে ধরলাম T1 আর শেষ তাপমাত্রাকে ধরলাম কি T2। এখন আদি তাপমাত্রা হচ্ছে গিয়ে লোয়ার লিমিট আর শেষ তাপমাত্রা হচ্ছে আপার লিমিট। যেহেতু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে এই জন্য আমি এখানে কি করব, ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করে তার ইকুয়েশনটা নিয়ে আসব। তো এখন আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ধ্রুবপদটা সামনে বের করে নিয়ে আসতে হয়, তাহলে ds ইকুয়ালস কি হবে, mটা হচ্ছে ধ্রুবক, sটা হচ্ছে ধ্রুবক, তো ধ্রুবকগুলো আমি বের করে নেই, তাহলে এটা কি হবে ms, আর এখানে কি থাকবে ইন্টিগ্রেশন সাইন থাকবে, উপরে কি থাকবে dt ভাগ কি t, লোয়ার লিমিট T1 আপার লিমিট হচ্ছে T2। আর আমরা একটা সূত্র শিখছি, ইন্টিগ্রেশন অফ dx ভাগ x সমান কি ln x, এই সূত্র আমাদের জানা। তাহলে এখন আপনারা বলেন, আমি যদি এখন ইন্টিগ্রেট করি ইন্টিগ্রেশন অফ dt ভাগ t, তাহলে কি হবে এটা ln t হবে। তাহলে ms দিলাম আর এখানে থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে কি দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিব হচ্ছে গিয়ে ln, আর এখানে কি দিলাম t। লোয়ার লিমিট হচ্ছে T1 আপার লিমিট হচ্ছে T2। ঠিক আছে, এখন লিমিটের নিয়ম কি, একবার আপার লিমিট বসাইতে হয় t এর জায়গায়, একবার আপার লিমিট T2 বসাবো, বিয়োগ দিয়ে লোয়ার লিমিট T1 বসাবো। তাহলে কি হবে ms দিলাম, তারপর এখানে কি লিখবো বলেন ln, দেন t এর জায়গায় একবার বসবে T2 বিয়োগ দিয়ে ln কি বলেন T1। তাহলে এই জিনিসটা আপনারা বুঝতে কোনো প্রবলেম ফেস করেন নাই, যেহেতু বিয়োগ দেওয়া আছে লনের ক্ষেত্রে বিয়োগ থাকলে কি হবে ওই দুটা ভাগ থাকবে, আর যোগ থাকলে কি হয় গুণ। তো আমরা এই জিনিসটা মাথার মধ্যে রাখবো। এরপরে আমরা লিখতে পারি ms ln, তারপর কি আসবে উপরে যাবে T2 আর নিচে কি ভাগ T1। ঠিক আছে, তাহলে আশা রেখে আপনারা ইকুয়েশনটা বুঝে গেছেন। তাহলে এই যে সূত্রটা আমরা ইউজ করব কখন, যখন তাপমাত্রার পরিবর্তন হবে, মনে করেন T1 তাপমাত্রা থেকে T2 তাপমাত্রায় গেল, তাপমাত্রার পরিবর্তন হলো, ওই অবস্থায় এন্ট্রপির পরিবর্তন কতটুকু হবে সেটা হচ্ছে ds ms ln T2 ভাগ T1। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব যে অবস্থার পরিবর্তনের জন্য কি হয় ds সমান mlf ভাগ t অথবা mlv ভাগ t, এবং তাপমাত্রা পরিবর্তনের জন্য কি হবে ds সমান ms ln T2 ভাগ T1। আশা রেখে আপনারা এই জিনিসটা বুঝতে কোনো প্রবলেম ফেস করেন নাই। এখন আমরা পরের টপিকে চলে যাব, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। ভেরি গুড টপিক, এটা বুঝতে হবে আমাদেরকে ভালো করে, এখান থেকে অনেক সৃজনশীল আসে। প্রত্যাবর্তী প্রক্রিয়া কি, যেই প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে, অর্থাৎ সম্মুখমুখী এবং বিপরীতমুখী উভয় ক্ষেত্রে
শক্তির পরিবর্তন সেম কিন্তু বিপরীতমুখী হবে। দিস ইজ কল্ড প্রত্যাবর্তী প্রক্রিয়া। মনে করেন আমি বরফকে তাপ প্রয়োগ করে তরলে পরিণত করলাম, আবার ওই তরলকে তাপ শোষণ করে আগের অবস্থায় বরফে নিয়ে আসলাম। তাহলে প্রথমে যখন বরফ থেকে তরল করছি যেটুকু পরিমাণ তাপ দিছি, এরপর তরল থেকে আবার বরফে পরিণত হবো, ঠিক একই পরিমাণ তাপ শোষণ করব। এই যে প্রক্রিয়া, এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কোনটা? যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না। ঠিক আছে, কিভাবে সেটা একটু বুঝিয়ে দিই। মনে করেন আমি একটা বস্তুকে কোনো তলে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি, তখন ওই তলটা নিচের তলের সাথে, বস্তুর তলটা নিচের তলের সাথে কি ঘর্ষণ বলে ইয়ে করছে, তাহলে ওই যে ঘর্ষণ বলটা কারণে তাপ উৎপন্ন হচ্ছে, মানে গতি শক্তি তাপ শক্তি রূপান্তরিত হচ্ছে। আবার যদি বিপরীত ক্রমে নিয়ে আসি, তাহলে ওই তাপ শক্তি আবার গতি শক্তি রূপান্তরিত হবে না, আবার কি হবে, গতি শক্তিটা তাপ শক্তিতে কনভার্ট হবে। মানে আমি বলতে পারি অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় আবার রিভার্স করে আগের জায়গায় ফিরে আসে না। কথা কি ক্লিয়ার? আর প্রত্যাবর্তী প্রক্রিয়া রিভার্স করে আগের জায়গায় ফিরে আসে। এটা আমি আগের ভিডিওগুলোতে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। এখন প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন কতটুকু আসবে সেটা জেনে নেব। আগে আসি প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। মনে করেন এ থেকে আমি কোন বস্তুকে বিতে নিয়ে যাচ্ছি, মানে অবস্থার পরিবর্তন করে, ধরে নেন এ থেকে বিতে নিয়ে যাওয়ার জন্য আমার মনে করেন এই সিস্টেমের ডিকিউ পরিমাণ তাপ শক্তি প্রদান করতে হলো। তো যেহেতু তাপ প্রদান করতে হলো, এটাকে আমি প্লাস দিয়ে ডিনোট করলাম। আবার যখন আমি বি থেকে তাকে এতে পরিণত করব, মানে এই সিস্টেমে এ থেকে বি হওয়া সম্ভব এবং বি থেকে রূপান্তর করে আবার এতেও নিয়ে আসা সম্ভব। তাহলে এ থেকে বিতে নিয়ে আমার যদি প্লাস ডিকিউ পরিমাণ তাপ দিতে হয়, বি থেকে এতে নিয়ে আসলে ঠিক ততটুকু পরিমাণ তাপ শক্তি কি করতে হবে, শোষণ করতে হবে। তার মানে এটা হচ্ছে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। এখন আমি যখন এ থেকে বিতে নিয়ে যাব, তখন এন্ট্রপির পরিবর্তন ডিএস যদি হয়, তো আমরা ডিএস সমান কি জানি? ডিএস সমান কি জানি? আমরা জানি ডিকিউ ভাগ টি। আশা রাখি এটুকু আপনারা বুঝতে পারছেন, এটা প্লাস হবে। এখন আমি যদি রিভার্স করি, বি থেকে এতে নিয়ে আসি, তাহলে বি থেকে এতে নিয়ে আসলে তখন এন্ট্রপির পরিবর্তন সমান হবে, কিন্তু একটার জন্য প্লাস, আটটার জন্য কি হবে, মাইনাস হবে। তাহলে এটাও ডিএস দিলাম, তাহলে এইটা কি হবে বলেন, মাইনাস ডিকিউ ভাগ টি। আশা রাখি এইটুকু আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। তাহলে এই যে প্রক্রিয়া, এ থেকে বি অবস্থা হলো সিস্টেমে, বি থেকে আবার এতে আসা সম্ভব, প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে এই প্রত্যাবর্তী প্রক্রিয়ায় মোট এন্ট্রপির পরিবর্তন, এটাকে যদি আমরা ডিএস দিয়ে প্রকাশ করি, তাহলে এটাকে যদি ডিএস দিয়ে প্রকাশ করলাম, শুধু মনে করেন ডিএস ওয়ান দিয়ে প্রকাশ করলাম, তাহলে ডিএস ওয়ান সমান কি হবে বলেন তো? ডিএস ওয়ান সমান হবে ডিএস, আচ্ছা এটাকে ডিএস দিই, এটাকে দিই ডিএস ওয়ান, এটাকে দিই ডিএস টু, ব্যাপার না। তাহলে ডিএস ওয়ান প্লাস দিয়ে কি ডিএস টু, ডিএস ওয়ান কত, প্লাস ডিকিউ ভাগ টি, এখানে প্লাস, আর ডিএস টু কত, মাইনাস ডিকিউ ভাগ টি। না বুঝি নাই, আশা রেখে একটু বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এই প্লাস মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস, তাহলে ডি কিউ ভাগ টি, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কী হবে ডি কিউ ভাগ টি। তো এই দুটা পোর্শন থেকে কি কমন যায়, ওয়ান ভাগ টি কমন যায়। ওয়ান ভাগ টি কমন গেলে কি লিখতে পারি আমরা, লিখতে পারি ডি কিউ মাইনাস ডি কিউ। তাহলে দেখেন এই দুটো তো সেম, তাহলে এই দুটো রেজাল্ট কি হবে, শূন্য। তাহলে ওয়ান ভাগ টি ইন্টু জিরো, তার মানে টোটাল রেজাল্টটা হলো জিরো। তাহলে আমি বলতে পারি প্রত্যাবর্তী প্রক্রিয়ায় মোট এন্ট্রপির পরিবর্তন কি হয়, শূন্য হয়। তার মানে যেই প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে সম্পূর্ণরূপে প্রত্যাবর্তন করতে পারে, ওই প্রক্রিয়ায় কখনোই এন্ট্রপি বৃদ্ধি পায় না। কিন্তু বাস্তবিক অর্থে প্রকৃতপক্ষে কোনো প্রক্রিয়ায় প্রত্যাবর্তী না। প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে একটি কাল্পনিক ধারণা। এ থেকে বিতে যেতে যতটুকু তাপশক্তি দেওয়া লাগছে, বি থেকে এতে আসলেও ঠিক ততটুকু পরিমাণ শক্তি আমরা শোষণ করতে পারবো না। মানে আমি বলতে পারি কোনো প্রক্রিয়া সম্পূর্ণরূপে প্রত্যাবর্তী না, আর কোনো প্রক্রিয়া সম্পূর্ণ প্রত্যাবর্তী না হওয়ার কারণে বলতে পারি প্রক্রিয়া সবগুলো কি অপ্রত্যাবর্তী, আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির মানটা বেড়ে যায়।
এই জন্য বলা যায় পৃথিবীতে এন্ট্রপির পরিমাণ ডে বাই ডে বেড়ে চলতেছে, কারণ সকল প্রক্রিয়া কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এটুকু আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন আমরা এটুক সমান কি পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। এটুকু আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখন কার্নো চক্রের জন্য আমরা এন্ট্রপির পরিবর্তনটা, প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা দেখব। কোন চক্রের জন্য? কার্নো চক্রের জন্য। এই জিনিসটা মাথার মধ্যে রাখি, কার্নো চক্র, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। আচ্ছা, এটা কোন কোন চক্রের জন্য? কার্নো চক্র। একটু ভালো করে বোঝার ট্রাই করি। আমি কার্নো চক্রের গ্রাফটা দেখিয়েছি, এই গ্রাফটা আমি এখানে আবার এঁকে নিচ্ছি। আমি আগের ভিডিওতে এগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি। চাপ এবং আয়তনের যে গ্রাফটা আমরা আঁকি আর কি। আচ্ছা, এখন গ্রাফটা কিন্তু এরকম ছিল। এ থেকে বি, সি, আবার ডি। এ থেকে বিতে তাপ দিলাম Q1 আর তাপমাত্রা হচ্ছে কি T1, ঠিক আছে। আর সি থেকে ডিতে আবার কি Q2 পরিমাণ তাপ ছেড়ে দিবে আর তাপমাত্রা হচ্ছে কি T2। এখন একটু চিন্তা করে দেখেন, এই যে কার্নো চক্রের ক্ষেত্রে এ থেকে বি এটা হচ্ছে গিয়ে সমুষ্ণ প্রসারণ, বি থেকে সি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, সি থেকে ডি হচ্ছে সমুষ্ণ সংকোচন এবং ডি থেকে এ হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তার মানে প্রথম দুইটা এ থেকে বি সমুষ্ণ প্রসারণ, বি থেকে সি রুদ্ধতাপীয় প্রসারণ, সি থেকে ডি সংকোচন, সমুষ্ণ সংকোচন, ডি থেকে এ সেটাও সংকোচন, এটা রুদ্ধতাপীয় সংকোচন। এখন আমরা দেখি এই যে কার্নো চক্রে মোট এন্ট্রপির পরিবর্তন কতটুকু, আর কার্নো চক্র হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, ঠিক আছে। এই জিনিসটা আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করি। যখন মনে করেন এ থেকে বি হয়, ওই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনকে যদি আমরা DS1 দিয়ে প্রকাশ করি, তো DS1 সমান কি হবে বলেন? সে তাপ উৎস থেকে কতটুকু পরিমাণ তাপ গ্রহণ করলো? Q1। তাহলে উপরে থাকবে কি Q1, ওই তাপটা আমরা হিসাব করছি কতটুকু তাপ গ্রহণ করলো। আর নিচে তাপমাত্রা কত? T1, যেহেতু তাপ গ্রহণ করছে এটা ধনাত্মক হবে, প্লাস দিলাম। আবার যখন বি থেকে কি হবে? সি হবে। এখন দেখেন বি থেকে সি এটা কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, খাড়া নিচের দিকে নেমে যাচ্ছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় খাড়া নিচের দিকে নেমে যায়। তাহলে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা জানি এন্ট্রপির পরিবর্তন কি হয়? 0 হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি DS2 সমান কি 0, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। এখন যদি সি থেকে ডিতে হিসাব করি, এই সি থেকে ডি হচ্ছে ভাই সমুষ্ণ সংকুচন। তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন সমুষ্ণ সংকোচন কি হয়? ওই যে তাপ গ্রাহকে সে Q2 পরিমাণ তাপ ছেড়ে দেয়, তখন তাপমাত্রা কমে কত থাকে? T2 থাকে। তাহলে এই অবস্থায় যেহেতু তাপ ছেড়ে দিচ্ছে, তার মানে আমি কি বলতে পারি? এন্ট্রপি ঋণাত্মক হবে। তো তার মানটা কতটুকু হবে বলেন তো? এটা যদি DS3 হয় সেটা হবে ওই যে Q2 ভাগ কি T2। এখন এখানে কি দিব? মাইনাস, যেহেতু তাপ ছেড়ে দিচ্ছে এন্ট্রপির পরিমাণটা পরিবর্তন কি কমে পরিবর্তন হবে, এই জন্য এটা মাইনাস হলো। এখন আপনি বলেন ডি থেকে এ কিন্তু এটা রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচনে এন্ট্রপির পরিবর্তন 0, কারণ আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন 0 হয়, অর্থাৎ এন্ট্রপি স্থির থাকে। তাহলে এখন আপনি বলেন এই যে কার্নো চক্রে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ হলো মোট এন্ট্রপির পরিবর্তন কত হবে? সেটা যদি DS হয়, DS সমান কি DS1 প্লাস DS2, আমরা ডেল্টা এস দিয়েও প্রকাশ করতে পারি। তারপর DS3 প্লাস কি DS4। এখন DS1 কত? প্লাস কি হলো Q1 ভাগ T1, DS2 কত? 0, আর এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস কি হয়ে যাবে? মাইনাস। এটা কি হবে? Q2 ভাগ কি T2, আর এখানে কি DS3 কত? 0, আর এটা তো DS3 দিলাম, আর DS4 কত? 0। তাহলে টোটাল অল টুগেদার করে কত পাবো? যে DS সমান কি পেলাম?
Q1 ভাগ T1 মাইনাস কি Q2 ভাগ T2। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এখন আমরা আগে দেখছি যে যখন আমরা কার্নো ইঞ্জিনের দক্ষতা বের করি তখন একটা ইকুয়েশন আমরা প্রুভ করছি, সেটা কি ছিল বলেন তো? Q1 ভাগ T1 ইকুয়ালস টু কি ছিল? Q2 ভাগ T2। এটা কিন্তু প্রত্যাগামী প্রক্রিয়ার জন্য। তাহলে এখন আমরা বলতে পারি এই ইকুয়েশন থেকে কি বলা যায়? Q1 ভাগ T1 মাইনাস Q2 ভাগ T2 সমান কি হবে? 0, যেহেতু সমান তাহলে আমরা বলতে পারি এখানে রেজাল্টটা হচ্ছে গিয়ে 0, যেহেতু এটা প্রত্যাগামী প্রক্রিয়া। এবং এখান থেকে লেখা যায় কি? লেখা যায় যে Q1 ভাগ T1 ইকুয়ালস টু Q2 ভাগ T2। এই Q1 ভাগ T1 ইকুয়ালস টু Q2 ভাগ T2 কোন প্রক্রিয়ার জন্য? প্রত্যাগামী প্রক্রিয়ার জন্য। আর প্রত্যাগামী প্রক্রিয়ায় Q1 ভাগ T1 ইকুয়ালস টু Q2 ভাগ T2 সমান, এই জিনিসটার অনুপাত তো সমান, সমান হওয়ার কারণে ডিএস এর মানটা কত হয়? 0 হয়। আশা রেখে আপনারা প্রত্যাগামী প্রক্রিয়ার জন্য এন্ট্রপির পরিবর্তন এবং গ্রাফ থেকে বুঝে ফেলছেন কিভাবে কার্নো চক্রে এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়। লাস্ট যেই টপিকটা সেটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায়, এটা দিয়েই শেষ হয়ে যাবে ভিডিওটা, আর বেশি সময় লাগবে না। যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন কত হয়? মনে করেন, সহজ করে বুঝিয়ে দিচ্ছি, যে একটা সিস্টেমে এ থেকে বি অবস্থায় যেতে প্রয়োজনীয় তাপ দিলাম হচ্ছে dQ1। আর যেহেতু এটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, সে বি থেকে কিতে আসবে? সিতে আসবে। কিসে আসবে? সিতে। আচ্ছা, বি থেকে এতে আসা তো সম্ভব না যেহেতু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, তো মনে করেন সে সিতে আসলো। তো সিতে আসার জন্য এ থেকে বিতে যাইতে যতটুকু তাপ দেওয়া লাগছে, বি থেকে সিতে আসতে ঠিক ততটুকু পরিমাণ তাপ শোষণ করা যাবে না, এর থেকে কম হবে। তো ওইটাকে আমি দিলাম dQ2 দিয়ে, আর এটা অবশ্যই মাইনাস হবে। তো যাওয়ার জন্য আদি থেকে শেষে যদি প্লাস হয় তাহলে আবার রিভার্স যখন করবে তখন কিন্তু মাইনাস হবে। কিন্তু এখানে বুঝাই যাচ্ছে dQ1টা বড় dQ2 থেকে, ঠিক আছে? কারণ এটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, পুরোদমে এ থেকে বিতে গিয়ে আবার এতে আসতে পারবে না। সে যে অবস্থায় আসছে এটাকে ধরে নিলাম কি সি। তাহলে এখন বলেন এ থেকে যখন সিতে গেল এন্ট্রপির পরিবর্তন DS1 সমান কি হবে বলেন? এখানে প্লাস dQ1 ভাগ কি টি, টি দিয়ে প্রকাশ করলাম, মনে করেন তাপমাত্রা হচ্ছে টি। এখন এরপরে আবার যখন সে বি থেকে সিতে আসবে, বি থেকে সিতে আসলো, তখন DS2 সমান কত হবে? মাইনাস হবে এই ক্ষেত্রে। আর ওটা আমরা মাইনাস দিয়ে প্রকাশ করলাম না, এটা কি হবে? dQ2 ভাগ কি টি। এখন এই ক্ষেত্রে মোট এন্ট্রপির পরিবর্তন, যে এই অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে মোট এন্ট্রপির পরিবর্তন যদি ডিএস হয়, তো ডিএস সমান কি হবে বলেন? DS1 প্লাস কি DS2। DS1 সমান কত? dQ1 প্লাস dQ1 ভাগ কি টি। আর এখানে তো প্লাস ছিল, প্লাস দিলাম, কিন্তু এখানে মাইনাস, প্লাস মাইনাস কি হয়ে যাবে? মাইনাস। তাহলে কি হবে? dQ2 ভাগ কি টি। তাহলে এই দুটো প্রশ্ন থেকে কি কমন যাবে? 1 ভাগ টি কমন যাবে। তাহলে dQ1 মাইনাস কি dQ2। এখন একটু চিন্তা করে দেখেন, বুঝাই যাচ্ছে বা আমরা বলে দিচ্ছি dQ1টা বেশি dQ2 থেকে, কারণ এ থেকে বিতে যেতে যতটুকু তাপ লাগছে সে তো বি থেকে আবার এতে ফিরে আসছে না, ঠিক ততটুকু পরিমাণ তাপ শোষণ করতেছে না। বি থেকে সে সি অবস্থায় আসছে, তো ওই dQ1 এবং dQ2 তো সমান হবে না, dQ1 বেশি হবে, dQ2 কম হবে। তাহলে এখন আপনি বলেন, কম মান থেকে বেশি মান থেকে কম মান বিয়োগ করলে ওই রেজাল্টটা কি থাকবে? প্লাস থাকবে না? তাহলে আমি বলতে পারি যে ডিএস এর মানটা অবশ্যই কি হবে? ধনাত্মক মান, প্লাস মান। তাহলে প্লাস মান হওয়া মানে কি? ডিএস এর মানটা বৃদ্ধি পাওয়া। আর কোন প্রক্রিয়া ডিএস এর মানটা বাড়ে? সেটা হচ্ছে গিয়ে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য। এবং আমরা জানি পৃথিবী বা ভৌত জগতের সকল প্রক্রিয়ায় কিন্তু অপ্রত্যাবর্তী, সম্পূর্ণভাবে প্রত্যাবর্তন করতে পারে না। এজন্য পৃথিবীতে ডে বাই ডে এন্ট্রপির মানটা বেড়ে যাচ্ছে। তো আশা রেখে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন কতটুকু। এই জিনিসগুলো আমরা একটু ভালো করে বুঝার ট্রাই করব। তো এন্ট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ। আপনারা যারা আমার ভিডিওটা খুব ভালো করে দেখেছেন, ইনশাআল্লাহ এখানে আর কোনো প্রবলেম থাকবে না। এন্ট্রপি কি, অবস্থার পরিবর্তনের জন্য এন্ট্রপির পরিবর্তন, এবং প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন কি, ইনশাআল্লাহ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ হাফিজ।